শাসনে নজর রাখতে হবে, কারণ শাসনে আইএসএফ তৃণমূল সংঘর্ষ, আইএসএফ এর পতাকা লাগানো নিয়ে সংঘর্ষের সূত্রপাত যা গড়ালো বহু দূর। আমার সঙ্গে জিয়াউল রয়েছে, সরাসরি কথা বলবো। একবার কি অবস্থা জিয়াউল, কি নিয়ে প্রথমেই গন্ডগোল শুরু হলো, তারপর এখনো পর্যন্ত পরিস্থিতি কি, কোন জায়গায় রয়েছে? দেখো, আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আইএসএফ নেতৃত্ব বা কর্মী সমর্থকরা তারা শাসনের বিভিন্ন এলাকায় তারা দলীয় ঝান্ডা লাগাচ্ছিলেন। সেই দলীয় ঝান্ডা লাগানোর কয়েক ঘন্টা পরেই সেই ঝান্ডা খুলে ফেলে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, পুকুরে ফেলে দেওয়া হয়, এমনটা অভিযোগ তোলে আইএসএফ নেতৃত্ব। বলে অভিযোগের তীর অবশ্যই শাসক দলের দিকে, শাসক দলই আইএসএফ এর ঝান্ডা পুড়িয়ে দিয়েছে, ফেলে দিয়েছে, এমনটা অভিযোগ তুলে আইএসএফ নেতৃত্ব শাসন থানায় একটি ডেপুটেশন দেয়। এবং এই ডেপুটেশন দেওয়ার মুহূর্তেই শাসক দল তৃণমূল কংগ্রেস তারাও পাল্টা সেখানে গিয়ে ডেপুটেশন দিতে যায় থানায়, এবং তা নিয়ে বিক্ষোভ দেখায়। তাদের একটাই দাবি যে শান্ত শাসনকে অশান্ত করছে আইএসএফ নেতৃত্ব। বলে এখানে কোনো গন্ডগোল নেই, তারা এসে ঝান্ডা লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা পরিবেশ তৈরি করছে। ফলে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, তাদেরকে এলাকা ছাড়া করতে হবে, কোনো ঝান্ডা টাঙানো যাবে না। এই দাবি তুলেই তৃণমূল নেতৃত্ব বিক্ষোভ দেখায় শাসন থানার সামনে। দীর্ঘক্ষণ বিক্ষোভ, পাল্টা বিক্ষোভ চলে শাসন থানায়। পরবর্তীকালে আইএসএফ নেতৃত্ব তারা যেহেতু থানার আগেই তারা গেছিলেন, ফলে সেখানে পুলিশ নিরাপত্তার জন্য তাদেরকে একেবারে থানার মধ্যে বসিয়ে রাখা হয়। এবং দীর্ঘ কয়েক ঘন্টা তৃণমূল কংগ্রেস বিক্ষোভ দেখানোর পর সেখান থেকে যখন বেরিয়ে যায়, পরবর্তীকালে আইএসএফ নেতৃত্বকে একেবারে পুলিশ প্রশাসন তাদের সেফ জায়গায় পৌঁছে দেয়। কিন্তু যেখানে সেফ জায়গায় পৌঁছে দেয় সেখানে থানা থেকে বেরিয়ে এই পিয়ারুল কি বলেন একবার শুনবো। হাড়োয়া বিধানসভার অন্তর্গত দাঁতপুর অঞ্চলে আমাদের ছেলেরা 21শে জানুয়ারি উপলক্ষে সবাই ফ্ল্যাগ ফেস্টুন মারছিল এবং আমি উপস্থিত ছিলাম। পুলিশ থেকেই ফ্ল্যাগ ফেস্টুন মারা হচ্ছিল। টিএমসির কিছু দুষ্কৃতী বাহিনী তারা ফ্ল্যাগগুলো খুলে ফেলে দিয়েছে এবং পুড়িয়েছে। তারপরে যারা আমাদের যেসব ছেলেরা ফ্ল্যাগ মারছিল তাদের বাড়ি গিয়ে হুমকি দিয়েছে এবং তাদেরকে মারধর করেছে। আর এখানে সবার সামনে আমাকে বলছে মারবে, তাহলে এরা বাকি কর্মীদের কি করবে? যে সময় পিয়ারুলের এই বক্তব্য, সেই সময়ের পরই হঠাৎ পিয়ারুল গায়েব, ভ্যানিশ। 5 ঘন্টা পর তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। জিয়াউল, এই বক্তব্যের পর পিয়ারুল কোথায় ছিলেন? দেখো, এই বক্তব্য শাসন থানার সামনে আমি যখন বাইট করি তখন 6টা 10 বাজে। এই 6টা 10-এর পরে তিনি তারা বেরিয়ে যান এবং পুলিশ প্রোটেকশন দিয়ে তাকে নিরাপদ জায়গায় পুলিশ তাকে পৌঁছে দেয়। কিন্তু পুলিশ যেখানে ছাড়ে, অর্থাৎ সেটা শাসন থানা শেষ, ফলে রাজারহাট থানা, সেখান থেকে তিনি পিয়ারুলের তার নিজস্ব গাড়ি নিয়ে তিনি যাওয়ার কথা। কিন্তু শাসন থানা পুলিশ তাকে নামানোর পরই পুলিশ যখন ফিরে আসে তখন পরবর্তীকালে জানা যায় যে এই নেতা অপহরণ হয়েছে, তাই খুঁজে পাওয়া যাচ্ছে না। কে অপহরণ করেছে? শাসক দলের গুন্ডা বাহিনী তাকে নাকি অপহরণ করেছে। এই দাবি তুলে আইএসএফ নেতৃত্ব হাড়োয়া বিধানসভা সহ একাধিক জায়গায় কিন্তু তারা বিক্ষোভ দেখায়, রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে। তার কারণ এই তৃণমূলে আইএসএফ অবজারভার পিয়ারুল ইসলামকে অপহরণ করা হয়েছে। কিন্তু প্রায় এই অপহরণের নাটক চলার পরেই কিন্তু প্রায় 5 ঘন্টা পরে তাকে রক্তাক্ত অবস্থায় রাজারহাট এলাকায় সেখান থেকে উদ্ধার করে এলাকার মানুষজন বা আইএসএফ কর্মী সমর্থক। তাদের একটাই দাবি যে তাকে পুলিশ নামানোর পরেই তাকে অপহরণ করা হয়েছে, বেধড়ক মারধর করা হয়েছে, রক্তাক্ত অবস্থা করা হয়েছে। তারপরে একটি মেছো ভেড়ির আলা ঘরে সেখানে ফেলে দেওয়া হয়েছে এবং তাদের সবারই হাতে মুখ বাঁধা ছিল, এমনটাও কিন্তু আইএসএফ এর পিয়ারুল ইসলামের দাবি। বলে এই দাবি, পিয়ারুল ইসলাম কি কথা বলার মতো জায়গায় আছে? পিয়ারুল ইসলাম কি পুলিশকে কিছু জানিয়েছে? কাউকে চিহ্নিত করা যাচ্ছে তার বক্তব্য অনুযায়ী? দেখো, পিয়ারুল এই ঘটনা হবার পরই তারপর 6টা থেকে রাত 11টার সময় তার যখন উদ্ধার করে পুলিশ, তারপরে তিনি আবার শাসন থানায় আসেন যে তাকে মারধর করা হয়েছে, অপহরণ করা হয়েছে, কিন্তু তাদের কাউকে চেনা যায়নি, তাকে কাউকে চিনতে পারেনি। তার কারণ সবার মুখেই মাস্ক ছিল, মুখ বাঁধা ছিল এবং একটি গাড়িতে করে এসে তাকে অপহরণ করে, মারধর করে এবং একটি নির্জন জায়গায় ফেলে দেয়। ফলে তারপরই আইএসএফ নেতৃত্ব বা এলাকার মানুষজন তারা কিন্তু শাসন থানায় পাল্টা আবার অবরোধ বিক্ষোভ করে। সেই অবরোধ রাত ভোর কিন্তু অবরোধ চলে শাসন থানায়, একাধিক রাস্তা অবরোধ করে। তার একটাই দাবি যে তৃণমূলের দুষ্কৃতীদেরকে গ্রেপ্তার করতে হবে, এই দাবি তুলে অবরোধ করে। পরে পাল্টা শাসক দলের অভিযোগ যে কোনো রকমভাবে অপহরণ করা হয়নি, তিনি পুনরায় নাটক করছেন। ইতিমধ্যেই তারাও পাল্টা নাটক করছেন পিয়ারুল, তৃণমূল তো অন্তত সেরকমই দাবি করছে।
পিয়ারুল তুমি জব দাও, পিয়ারুল তুমি জব দাও। থানায় কথা বলবে, তারপরে জানাচ্ছে যে কি করবে না করবে পরবর্তী স্টেপ। আর যদি আমরা এখান থেকেই বলে দিয়ে যাচ্ছি, যদি এফআইআর না হয় আন্দোলনটা কিভাবে করতে হয় পুলিশ সেটা বুঝতে পারবে, কিভাবে কি করে আন্দোলন করতে হয়। আর এই শাসন থামাতে এসেই কিভাবে আন্দোলন করতে হয় সেটা আমরা দেখাবো। আরোয়া বিধানসভার পিয়ারুলের ওপর যেভাবে তৃণমূলের দুষ্কৃতীরা অত্যাচার করেছে এবং যে জায়গায় ওকে ফেলে রেখে দিয়ে এসছে, রেস্কিউটা আমরা করেছি, সে আজকে প্রাণে বেঁচে গেছে, ঈশ্বরের অনেক কৃপা। আইএসএফ দল পিয়ারুল সাহেবের নেতৃত্বে তারা কিছু দুষ্কৃতীকে নিয়ে ঝান্ডা মারছে। আমাদের দলীয় কর্মীদেরকে বিভিন্নভাবে শাসানি হচ্ছে। বড়বাবুর কাছে আমরা ডেপুটেশন দিয়েছি, এইভাবে যদি আইএসএফ নামক দল সিপিএম এর জামাটা ছেড়ে দিয়ে দুষ্কৃতীরা আইএসএফ নাম নিয়ে এলাকায় এসে যদি মাস্তানি, রাহাজানি, মাতব্বারি আবার করার চেষ্টা করে, তারা যদি আবার আমাদের কর্মীদের উপরে অত্যাচার শুরু করার পরিকল্পনা করছে, আমরা আমাদের দলের পক্ষ থেকে দাবি রেখেছি যদি ফলপ্রসূ না হয় তাহলে বৃহত্তর আন্দোলন। সে আন্দোলনের গতিপথ কোন দিকে যাবে, সে আন্দোলনের পথ সবসময় শান্তিপূর্ণ থাকবে কি থাকবে না সেটা পরবর্তী সময় কথা বলবে। লেকটাউন থেকে গ্রেপ্তার এক বিজেপি নেতা, তার বিরুদ্ধে অভিযোগ ফেসবুক লাইভ করে অশালীন মন্তব্যের, এবং যখন প্রতিবাদ করা হয় তখন নাকি তৃণমূলের মহিলা কর্মী সমর্থক তাদেরও অশালীন মন্তব্য করেন, অশালীন আচরণ করেন তাদের সঙ্গে। অতীশ দীপঙ্কর দত্ত বিজেপি মণ্ডল সভাপতি। কালিন্দিতে রাহুল সিনহার সভা ছিল রবিবার, তার আগের দিন সভাস্থলে ফেসবুক লাইভ, আর ফেসবুক লাইভে তৃণমূলকে অশালীন আক্রমণ। অনুপ রয়েছেন আমার সঙ্গে। অনুপ, এই বিজেপি নেতা এই ঠিক কি করেছিলেন যার জন্য তাকে গ্রেপ্তার করা হলো, প্রথমত? দ্বিতীয়ত জানতে চাইব বিজেপির কি ভার্সন এ নিয়ে। গত রবিবার যে সংকল্প যাত্রা বিজেপি ছিল তার সেই উপলক্ষে আগের দিন অর্থাৎ শনিবার রাতে কিন্তু বিজেপির পক্ষ থেকে লেকটাউন গড়িমোড় এলাকায় সেখানে পতাকা থেকে শুরু করে হোর্ডিং লাগানো হচ্ছিল, এবং সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকের যখন ছবি ছিল, সেই ছবি দেখে কিন্তু অশালীন যে মন্তব্য করেছে তিনি ভিডিও ফেসবুক লাইভে। অন্যদিকে লক্ষ্য করা যায় যে রাজ্যের দমকল মন্ত্রী তাকে উদ্দেশ্য করেও একাধিক রকম অশালীন মন্তব্য করেছেন। এর পরিপ্রেক্ষিতে যারা তৃণমূল কর্মী তারা কিন্তু প্রতিবাদ করে রাতের মধ্যেই, এবং সেখানে তাদেরকে একদম গালিগালাজ করা হয়, গায়ে হাত দেওয়া হয় মহিলাদের, এমনটা অভিযোগ করা হচ্ছে। বিজেপির পক্ষ থেকে কিন্তু পাল্টা অভিযোগ করা হচ্ছে তাদেরকেই মারধর করার। কিন্তু এই যে গোটা ঘটনা, সেই ঘটনায় পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করে তৃণমূলের পক্ষ থেকে, সেই অভিযোগের ভিত্তিতেই গতকাল রাতের বেলা এই যে বিজেপির 4 নম্বর যিনি মণ্ডল সভাপতি অতীশ দীপঙ্কর দত্ত, তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। আজকে আদালতে পেশ করা হয়েছে। তার বিরুদ্ধে শুধুমাত্র এই অশালীন মুখ্যমন্ত্রীর ছবি বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি থেকে, রাজ্যের দমকল মন্ত্রীর ছবি থেকে অশালীন মন্তব্য শুধু নয়, এছাড়া মহিলাদের গায়ে হাত দেওয়া থেকে শুরু করে একাধিক অভিযোগ দায়ের হয়েছে, শিলতাড়ির মতো অভিযোগ দায়ের হয়েছে। সেই কেসে ইতিমধ্যে অভিযুক্ত গ্রেপ্তার করা হয়েছে। এই মণ্ডল সভাপতিকে আজকে আদালতে পেশ করা হচ্ছে এবং নিজেদের হেফাজতে পুলিশের পক্ষ থেকে আবেদন করা হচ্ছে। দত্ত, তার বিরুদ্ধে অভিযোগ ফেসবুকে অশালীন মন্তব্যের, ফেসবুক লাইভ করার সময়। আচ্ছা, কি করেছিলেন তিনি, কি বলেছিলেন দেখুন একবার। কি দুপুর দেড়টা হোক, অনেক অনেক কিছু বলে, কিন্তু আমরা সবসময় রাস্তায় পড়ে, রাস্তায় কাজ। রাজনীতি মানে রাস্তা, রাজনীতি মানে লোককে নিয়ে। এই আমাদের কাজ এখনো রাত 2:30 অবধি কাজ চলবে। সকালে আমাদের জনসভা আছে, এই লাইভের মাধ্যমে সবাইকে অনুগ্রহ করে জানানো হচ্ছে আপনি জনসভায় আসুন, জনসভাকে সাফল্যমণ্ডিত করে তুলুন। এই রাত্রি এখন 2টো বাজে, এখানে মহিলা কার্যকর্তা আছে যিনি পায়ে লেগেছে তা সত্ত্বেও এসেছে। এটাই আমাদের বিজেপি, এটাই আমাদের বিজেপি পরিবার। আসুন সবাই মিলে এই সভাকে সাফল্যমণ্ডিত করার চেষ্টা করুন। বিকেল 5 ঘটিকায় আমাদের সভা শুরু হবে কালিন্দী আমাদের এই ভাটিকার মোড়ে। তাই সমগ্র এলাকাবাসীকে আমরা আহ্বান জানাচ্ছি, সমগ্র এলাকাবাসী তথা সমগ্র রাজনৈতিক মনোভাব সম্পন্ন মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই আসুন, এসে দলে দলে সবাই যোগদান করে আমাদের এই সভাটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন। আর এই বিজেপি নেতা অতীশ দীপঙ্কর দত্ত দাবি করছেন যে তার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে। মন্ত্রীর নামে বা মুখ্যমন্ত্রীর নামে কোনো বাজে মন্তব্য করছে ফেসবুকে? কিছু করিনি। কোর্টের প্রতি আমাদের আস্থা আছে, বিচারের উপর আমার ভরসা আছে, ন্যায় বিচার পাবো। তৃণমূল কংগ্রেসে এটা চক্রান্ত। আগামী দিনে যে বিজেপি ক্ষমতা আসতে চলেছে এটা তার প্রমাণ। সেই কারণে আমাকে এরকমভাবে হেনস্থা করা হলো। বিজেপি কিভাবে দেখছে তাদের একজন মণ্ডল সভাপতি, সেই মণ্ডল সভাপতির বিরুদ্ধে এরকম অভিযোগ। জনসভার জন্যে পতাকা লাগাতে গিয়ে
মন্ডল সভাপতি এক ফেসবুক লাইভ করে বিধায়ক সাহেবের এত রাগ হয়েছে, নিজের তৃণমূলে কিছু বাহিনীদের পাঠিয়ে তার বাড়ি অ্যাটাক করালেন। সেখান থেকে পুলিশ তাকে নিয়ে গেলেন থানায়। নিয়ে যাওয়ার পর ওই মহিলাগুলোকে দিয়ে তার আগেস্টে মিথ্যা কেস করালেন। লজ্জা পাওয়া উচিত। তৈরি থাকুন, বিরোধী দলও লোকজন আপনার থেকে ভয় পায় না। আমরা শ্যামাপ্রসাদ মুখার্জির দল করি, আর আগামী দিন জনগণ আপনাদের সঠিক উত্তর দেবে। 34 বছরের বামপন্থের অন্যায় জনগণ মেনে নেয়নি, আপনারা তো চিরকুটি। গঙ্গাসাগর নিয়ে কেন্দ্রের অবহেলা, কেন্দ্রের বঞ্চনা অভিযোগ তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেল পোস্টে কি লিখছেন তিনি? গঙ্গাসাগরে কেন্দ্রের অবহেলা প্রসঙ্গে কোন প্রেক্ষিতে তিনি বলছেন? আবির রয়েছে আমার সঙ্গে ফোনে, বলতে পারবে আবির। দেখো, মনে করা হচ্ছে সেটা হচ্ছে যে গঙ্গাসাগর মেলার যে আগে বারবার ধরে গঙ্গাসাগর সেতু বারবার ধরে আলোচনাতে এসছে এবং রাজ্যের তরফ থেকে বারবার কেন্দ্রকে বলা হলো গঙ্গাসাগর সেতু তৈরি করার ব্যাপারে কেন্দ্র কোনো আগ্রহ দেখায়নি। রাজ্য নিজ উদ্যোগে সেই সেতু তৈরির কাজ শুরু করেছে এবং যে গঙ্গাসাগর মেলা যেটা চলছে সেক্ষেত্রে কুম্ভ মেলার ক্ষেত্রে বা বাকি ক্ষেত্রে যে ধরনের সাহায্য দেওয়া হয় রাজ্যকে সে ধরনের সাহায্য দেওয়া হয় না, এই অভিযোগও বারবার ধরে সরকারের তরফ থেকে তোলা হয়। সেদিনকে কার্যত কেন্দ্রীয় সরকারকে কার্যত কটাক্ষ করে সেই প্রসঙ্গেই মনে করিয়ে গেছেন তিনি, এবং তিনি উল্লেখ করেছেন যে একদিন না একদিন কেন্দ্রীয় সরকারের এই অমনোযোগ এবং অবহেলার একটা অবসান ঘটবে। যে পরিস্থিতি তৈরি হয়েছে, শরণার্থীরা আসছে, বিভিন্ন ধরনের ব্যবস্থা রাজ্য সরকারের তরফ থেকে করা হয়েছে এবং তার প্রেক্ষিতে গোটাটাই যে রাজ্য করছে, কেন্দ্র যে কোনোভাবে সাহায্য করে না, সেই প্রসঙ্গ এদিকে হ্যান্ডেল করতে মনে করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ। চন্দ্রকোনায় শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতার কনভয়ে হামলার অভিযোগ ছিল এবং সেই অভিযোগে তিনি চলে গিয়েছিলেন চন্দ্রকোনা বিট রোড থানায় চলে গিয়েছিলেন। থানা থেকে বেরিয়ে, থানায় অবস্থান করছিলেন, থানা থেকে বেরিয়ে রাজ্যের বিরোধী দলনেতা তখনই জানিয়েছিলেন যে তিনি হাইকোর্টে যাবেন। হাইকোর্টে সেই ঘটনার সিবিআই তদন্ত চেয়ে বিরোধী দলনেতা, আমার সঙ্গে অর্ণব রয়েছে সরাসরি হাইকোর্ট চত্বর থেকে। অর্ণব, রাজ্যের বিরোধী দলনেতা তার কনভয়ে হামলা হয়েছে এই অভিযোগ করে এবং সেই হামলা কারা করেছে তার তদন্ত যেন সিবিআই করে, সেই আর্জি জানিয়ে আদালতে। আপডেট জানতে চাইব। এবার সকালে তাদের তরফে আইনজীবী, শুভেন্দু অধিকারীর আইনজীবী বিচারপতি শুভ্রা ঘোষের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টির গুরুত্ব তুলে ধরেন এবং জরুরি মামলার অনুমতি চান। মামলা অনুমতি মিলেছে এবং মামলাদারের পক্ষে প্রায় শেষের দিকে, অর্থাৎ শুভেন্দু অধিকারী শেষমেশ তার কনভয়ে হামলার ওপর ঘটনা, সেই ঘটনাকে সামনে রেখে সিবিআই তদন্ত করে মামলা করলেন। এবং এই মামলা করার কারণ হিসেবে যেহেতু পুলিশের সামনে, অর্থাৎ তার কনভয়, সেই কনভয়ের রুট লাইন সেটা আগে থেকে পুলিশকে জানানো থাকে, তারপরেও পুলিশ উপস্থিত থাকা সত্ত্বেও সেখানে হামলার ঘটনা ঘটেছে বলে শুভেন্দু অধিকারীর অভিযোগ। এই অবস্থায় পুলিশের উপস্থিতিতে যদি এইখানে ঘটনা ঘটে এবং তিনি প্রায় 5 ঘন্টা থানার মধ্যেই ছিলেন, এফআইআর যে কপি তাকে দেওয়া হয়েছে, মূলত জিডি এন্ট্রির যে কপি তাকে দেওয়া হয়েছে, সেখানে যথোপযুক্ত বিএনএস ধারা দেওয়া হয়নি, কারণ খুনের চেষ্টার মতো ধারা নেই। এছাড়া তিনি বলেছিলেন পেট্রোল বা কেরোসিন এই ধরনের ড্রামে করে তেল আনা হয়েছিল, এরকম একটা অভিযোগতা ছিল। সেই সংক্রান্ত যথোপযুক্ত ধারা না দেওয়ার কারণেই পুলিশ নিষ্ক্রিয় মোড়া থেকেই, তাই রাজ্য পুলিশের দ্বারাই তদন্ত হবে না, সিবিআইকে দিয়ে তদন্তের আবেদন করে এই মামলা দায়ের করেছেন শুভেন্দু অধিকারী এবং পুরো ঘটনাতে কারা যুক্ত, কারা দোষী সেটা খুঁজে বার করার জন্য এই সিবিআই তদন্ত তিনি চাইছেন। যদিও এই মামলা চলতি সপ্তাহে শুনানির জন্য আসতে পারে এবং সেক্ষেত্রে যেহেতু সময় কম, হয় শুক্রবার, না হলে আগামী সপ্তাহে এই মামলা শুনানির জন্য আসতে পারে বলে আদালত সূত্রে খবর। অন্য আরও একটি গুরুত্বপূর্ণ খবর, বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন যাতে ভোটারদের অধিকার সুনিশ্চিত হয়, অর্থাৎ প্রত্যেকটা বুথে নিরাপত্তা যেন 100% সুনিশ্চিত করা হয়। এই জনস্বার্থ মামলার আপডেট জানতে চাইব। বিজেপি রাজ্য সভাপতি সাম্প্রতিক সময়ে দ্বিতীয় জনস্বার্থ মামলা দায়ের করলেন এবং দ্বিতীয় জনস্বার্থ মামলার কার্যত বিজেপির যে ভোটের রণকৌশল, সেই রণকৌশলের একটা পার্ট জুডিশিয়ারির মাধ্যমে তারা ঢুকতে চাইছেন, অর্থাৎ বুথকে মজবুত করতে, বুথের সুরক্ষাকে নিশ্চিত করতে এবার হাইকোর্টে সরাসরি মামলা টুকলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এবং এই মামলা করা হয়েছে রাজ্যে প্রায় 83,000 বুথ রয়েছে এবং সেই বুথের পূর্ব ভোটের অভিজ্ঞতা এবং বর্তমান পরিস্থিতি দুটো বিবেচনা করে দেখলে আগের ভোটে যে নিরাপত্তা বন্দোবস্ত থাকতো প্রতি বুথে, সেই নিরাপত্তার চেহারা এবার আরো বদলানোর প্রয়োজন এবং তার জন্য প্রাথমিক যে কাজটা দরকার হয় যে প্রত্যেক বুথের নিরাপত্তার একটা সমীক্ষা করা,
অর্থাৎ এই এলাকার বুথ, সেখানে কত ভোটার, সেখানে কিরকম আগে ঘটনা ঘটেছে, সেইটা করার জন্য যে বেসরকারি সংস্থা এতদিন কাজ করতো, সেই বেসরকারি সংস্থা 6 মাস আগে হঠাৎ করেই তারা এই কাজ থেকে অব্যাহতি নিতে ছেড়ে দিয়েছেন। কিন্তু সেই জায়গায় নতুন কোম্পানি নিযুক্ত করে সেক্ষেত্রে এই সার্ভে করার কাজটা করা বা ত্বরান্বিত করা, কারণ খুব তাড়াতাড়ি হয়তো ভোট হতে পারে, সেই কাজটি করা হয়নি। এবং তাই কি বলছেন এর প্রসঙ্গে শোনা যাক। নির্বাচনের সময় যে কোনো বুথে সুরক্ষা এবং ন্যূনতম পর্যবেক্ষণকে সুনিশ্চিত করবার জন্য আজকে আমরা একটা PIL ফাইল করলাম। এই সার্ভে করবার দায়িত্ব যাদের আগে ছিল তারা হঠাৎ 6 মাস আগে এই কাজ পারবে না জানিয়ে দিয়ে চলে গেল। কেন চলে গেল তার পেছনে রহস্যটা কি? নির্বাচনের আগে আমাদের প্রত্যেকটা বুথের নিরাপত্তাকে, বুথ পর্যবেক্ষণকে সম্পূর্ণভাবে নিশ্চিত করতে হবে। এই সুনিশ্চিত ব্যবস্থা যাতে হয়, ইমিডিয়েটলি কাউকে যাতে এখানে নিয়ে আসা হয়, কোনো কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়, সে ব্যাপারে জন্য আমরা ECI এর কাছে PIL ফাইল করি। তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী আমার সঙ্গে রয়েছে ফোনে। বিজেপি রাজ্য সভাপতি তিনি মনে করছেন যে 100% প্রতিটা বুথে 100% নিরাপত্তা বা ভোটারদের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে এবং সেটা এমনি এমনি হবে না, তার জন্য আইনি সহায়তা দরকার, আইনের শাসন দরকার। সেই জন্য তিনি গিয়েছেন আদালতে, হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছেন। কি বলবেন? ভোটারদের নিরাপত্তা, আইনি সুরক্ষা সবই বুঝলাম, তো গতবার তো 900 কোম্পানি CRPF লাভটা কি? দিনের শেষে ভোট দেবে সেন্ট্রাল ফোর্স নয়, ভোট ED CBI রা দেবে না, ভোট দেবে বাংলার 10.5 কোটি সাধারণ মানুষ, যেই সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তাই পারলে তো ওরা ওই রাষ্ট্রপুঞ্জ থেকে পিস কিপিং ফোর্স দিয়ে আসতে পারে, বা রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছিল ওখান থেকেও ফোর্স আনতে পারে। সবচেয়ে ভালো হয় যদি আমেরিকা কদিন আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে রাত্রিবেলা রাতের অন্ধকার তুলে আনলো না, যে বাহিনী দিয়ে, কমান্ডো বাহিনী দিয়ে, সেই বাহিনীও নিয়ে আসতে পারে। কিন্তু তাতে বাংলার মানুষের মন বদলাবে না। বাংলার মানুষের আস্থা ভরসার নাম মমতা বন্দ্যোপাধ্যায় 2021-এ হারিয়েছে বিজেপিকে, 24-এ হারিয়েছে, 26-এ আবার বাংলা ছাড়া করবে। শুধু তাই নয়, বাংলার সঙ্গে, বাংলার মানুষের সাথে, বাংলা ভাষাভাষীদের সাথে যে অসভ্যতাম বিজেপি করেছে তার বদলা বাংলার মানুষ দেবে। নির্বাচনের ফলে যদি FIR হয়, বাংলায় একটা রাজনৈতিক দলের উপরে FIR হবে, না তার নাম ও নিশান বাংলা রাজনীতি থেকে মুছে যাবে, তার নাম ভারতীয় জনতা পার্টি। ধন্যবাদ। বারবার বলা হচ্ছে যে অসুস্থ যারা বয়স হয়ে গেছে, 85 বছরের বেশি বয়স হয়ে গেছে, নির্বাচন কমিশন বারবার বলছেন তাদের বাড়িতে গিয়ে যেন হিয়ারিংয়ের ব্যবস্থা করা হয়, কিন্তু সব জায়গায় তো তা হচ্ছে না। যেমন একজনকে দেখাচ্ছি, দেখুন, ইনি পক্ষাঘাতে, আগের বছর পক্ষাঘাতে আক্রান্ত হয়েছেন, নকশাল বাড়িতে থাকেন, তার বাড়িতে গিয়েছে হিয়ারিংয়ের নোটিশ। বিশ্বজিৎ আছে আমার সঙ্গে সরাসরি। বিশ্বজিৎ, নিয়ম মাফিক BLO-কে জানিয়ে দিতে হয় তার মেডিকেল সার্টিফিকেট দিয়ে যে এই তার মেডিকেল সিচুয়েশান, এই অবস্থায় তার পক্ষে হিয়ারিংয়ে যাওয়া সম্ভব নয়। তারা কি সেসব করেছিলেন, তারপরেও হিয়ারিংয়ে ডাক পেয়েছেন? তবে একেবারে BLO কিন্তু সমস্ত বিষয়টি জানে এবং তারপরেও একেবারে হিয়ারিংয়ের নোটিশ দেওয়া হয়েছে এই আমিনা বিবিকে। 67 বছরের আমিনা বিবি, পায়ে চলাফেরা কার্যত অসম্ভব, একেবারে পা কিন্তু তাকে এক স্টেপ করে যেতে হয়। সেই অবস্থায় একেবারে মেয়েকে নিয়ে এই হিয়ারিংয়ে তাকে আসতে হয়েছে। গত 1 বছর আগেই প্যারালাইসিসে আক্রান্ত এবং তারপরেই বাড়িতে বসেই কিন্তু তার দিন যাপন করে। এই অবস্থায় হিয়ারিংয়ের নোটিশ এবং গোটা ঘটনায় কিন্তু ক্ষুব্ধ নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে, কারণ একের পর এক হয়রানি ছবি কিন্তু নকশালবাড়িতে ধরা পড়ছে। যেভাবে এই মহিলাকে দ্বারা হয়েছে, একেবারে বিধবা মহিলা এই আমিনা বিবি, এবং তার টোটোতেও ওঠা কার্যত অসম্ভব, এক পোর্শন একেবারে ডান হাত ডান পা কার্যত প্যারালাইসিস দিকে চলা কিন্তু খুব অসম্ভব। তারপরেও তাকে এইভাবে হিয়ারিংয়ে ডাকা হয়েছে, যা নিয়ে কিন্তু কার্যত নির্বাচন কমিশনের এই BLO-দের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ তুমি জানো যে BLO-দের পরিষ্কারভাবে নির্দেশিকা দেওয়া রয়েছে, যারা অসুস্থ, কি বলছেন ওরা, শুনবো। আপনার কি অসুবিধা আছে? আমার অসুবিধা অনেক, বুকের শ্বাস থেকে পা চলে না ভালো করে, ওইটাই প্যারালাইসিস আছে। আর বুকটা ধকধক করে, তারপরে বাড়ি নাই। তারপরেও ডাকছে আপনাকে? হ্যাঁ, ওরকমের ডাকছে। কেন ডাকছে? আর কেন ডাকছে আমি কি বলবো। মানে হিয়ারিং এ ডাকছে? হ্যাঁ, হিয়ারিং। অসুবিধা হচ্ছে আসতে? হ্যাঁ, আসতে অসুবিধা হয়তো। বাড়িতে গিয়ে করলে ভালো হতো।
বাড়িতে করলে তো ভালো হতো। আর ওদিকে পানিহাটিতে এক মহিলা হিয়ারিংয়ে ডাক এসেছিল, হিয়ারিংয়ে গিয়েছেন, গিয়ে ভয় পেয়ে গিয়েছেন। ভয় পেয়ে হাউ হাউ করে কান্না, কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়লেন। সুবীর আছে আমার সঙ্গে। সুবীর, ভয়টা কিসের, মানে কেন তিনি হঠাৎ এরকম কান্না ভেঙে পড়লেন? দেখো অতনুদা, পানিহাটি পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের বুথের যারা ভোটার রয়েছেন তাদেরকে কিন্তু শুনানি কেন্দ্রে তাদেরকে ডাকা হয়েছিল, নোটিশ দেওয়া হয়েছিল। সেই জায়গা থেকে একজন মহিলা সেখানে আসলেন এবং তিনি লাইনে দাঁড়ালেন। লাইনে দাঁড়ানোর পরেই কিন্তু তিনি সেখান থেকে কিন্তু একদম শরীর থেকে কাঁপুনি দেয় এবং কাঁপুনি দেওয়ার পরে কিন্তু সেখানে তিনি অসুস্থ হয়ে বসে পড়েন। তারপরেই কিন্তু কান্নায় ভেঙে পড়েন এবং তারপরে কিন্তু সেই জায়গা থেকে অন্যান্য যারা ভোটার আছেন তারা কিন্তু সেখানে ছুটে আসেন এবং তাকে কিন্তু শান্ত করেন এবং শান্ত করে তার বাড়ির লোককে ডেকে তাকে কিন্তু সেখান থেকে শুনানির কাজ করানোর পর সেখান থেকে কিন্তু তাকে কিন্তু বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। পাশাপাশি অঙ্কনা রায় বলে একজন বৃদ্ধ মহিলা, তার কিন্তু 2002 সালের ভোটে তার নাম ছিল, সে ভোট পর্যন্ত দিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও তাকে নির্বাচন কমিশনের তরফ থেকে নোটিশ পাঠানো হয়েছে এবং শুনানির নোটিশ, এবং সেই জায়গা থেকে তিনি কিন্তু একদম দীর্ঘক্ষণ লাইনে এসে দাঁড়িয়ে রয়েছেন এবং তিনি বলছেন যে হয়রানি হতে হচ্ছে। অর্থাৎ 2002 সালে হয়রানির অভিযোগ উঠছে বারবার। ধন্যবাদ। আরে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না।